বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে প্রত্যেকেরই নজর রয়েছে এই মুহূর্তে। কার দখলে যাচ্ছে, কুর্সিতে কে বসতে চলেছেন, এক্সিট পোল কি বলছে, সেই দিকে প্রত্যেকের নজর রয়েছে। যদিও এক্সিট পোলের ওপর ভরসা এই মুহূর্তে খানিকটা হলেও সাধারণ মানুষের কমে গেছে, কারণ আমরা শেষবার লোকসভা নির্বাচন এবং তার পাশাপাশি যে হরিয়ানার যে ভোট হয় তাতে যেটা দেখেছিলাম যে এক্সিট পোল যে কথা বলেছিল সে কথা কিন্তু অক্ষরে অক্ষরে পালিত হয়নি। তাই বিভিন্ন সংস্থা তাদের মতো করে এক্সিট পোল প্রকাশ করেছে, মত পার্থক্য রয়েছে, আর সেই নিয়ে আমি কথা বলবো। আমার সঙ্গে রয়েছে সূর্যাগ্নি। সূর্যাগ্নি, এক্সিট পোলের ওপর কিন্তু মানুষের খানিকটা হলেও ভরসা চলে গেছে বলা যেতে পারে। আগে যেটা এক্সিট পোল দেখে না এটাই হতে চলেছে, 400 পার হচ্ছেই, যে মানে একেবারে তুঙ্গে আলোচনাটা ছিল লোকসভা ভোটের পর পর আমরা যেটা দেখেছিলাম, কোথাও কে দেখা গেল না, সেটা তো হলো না। তারপর হরিয়ানার যে ফলাফল তাতেও কিন্তু সেরকমই একটা বিষয় দেখা গেল। এক্সিট পোলকে মানুষ যেটা খানিকটা অন্ধের মতো বিশ্বাস করতো সেটাকে খানিকটা হলেও কিন্তু একটু হলেও নড়ে গেছে। দেখো, যখন কোনো ব্যাটসম্যান প্রত্যেকদিন 99 করছে, 100 করছে, তখন তার উপরে কনফিডেন্স বেশি থাকে, যত বড়ই ব্যাটসম্যান হোক না কেন। তার যখন ডাকে আউট হয়ে যায় বা 1 থেকে 10-এর মধ্যে আউট হয়ে যায়, অটোমেটিকলি কিন্তু তার ব্র্যান্ড ভ্যালুটা কমে যায়, অ্যাডভার্টাইজমেন্টও কম আসে। এক্সিট পোলটাও ওরকম, ওপিনিয়ন পোল, কেউ ওপিনিয়ন পোল বলে, কেউ এক্সিট পোল বলে। এবার যখন কোনো জিনিস তার পারফরমেন্স ভালো থাকে সেটার প্রতি একটা কিন্তু অন্য লেভেলের কনফিডেন্স থাকে মানুষের, আর এটাই হিউম্যান নেচার। যেরকমটা তুমি বললে, বিগত 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা যেই ইলেকশনগুলো দেখেছি, আমরা ছত্তিশগড়ের আগেও আমরা দেখেছিলাম, আমরা হরিয়ানার আগে আমরা ছত্তিশগড় দেখেছিলাম, যেখানে অনেক এক্সিট পোলই বলেছিল যে কংগ্রেসের একটা সরকার আসবে, আর মধ্যপ্রদেশও বলেছিল যে মধ্যপ্রদেশের সময়ও একটা কংগ্রেসের সরকার আসবে। কিন্তু যখন বাস্তবে আমরা দেখলাম রেজাল্টের পর, সেইখানে কিন্তু ওইটাই প্রথম একটা এক্সিট পোল বা ওপিনিয়ন পোলের প্রথম ঝটকা 2022 সালে, যেই ফিগারটা দেওয়া হয়েছিল তার কিন্তু ধারে কাছে কোথাও মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে দেখাই গেল না। উল্টে কংগ্রেসের পুরো ভরাডুবি হলো, বিজেপি ভালোভাবে সরকার বানালো দুটো, মহিমায় বিজেপি ফিরে এলো। তার মানে প্রথম জিনিস যে এক্সিট পোলটা ওইখানে কোথাও ম্যাচ করেনি। তারপরে এগুলো হচ্ছে কারণ, কেন যে মানুষের পাবলিকের যে একটা এক্সিট পোলের প্রতি ফেথ বা ওপিনিয়ন পোলের প্রতি ফেথ সেটা একটু কমেছে। তারপরে 2024-এর এই মেগা ইলেকশন, যেখানে অনেক এক্সিট পোল বা ওপিনিয়ন পোলও কিন্তু বললো যে 400-র দিকে, কিন্তু 400 না হোক, 400-র দিকে কিন্তু ছোঁয়াছুঁই, মানে 350 না হোক 300 বিজেপি নিজে একা পেয়ে যাবে। বিজেপি 300 তার আগেও কিন্তু পেয়েছে, এমনটা না যে পায়নি। এবার রিয়ালিটিতে যেটা আমরা দেখলাম, 300-র কিন্তু অনেকটাই পেছনে ছিল বিজেপি। সেখানেও কোথাও একটা বোঝা গেল যে ওপিনিয়ন পোল যেভাবে হয়তো হয়েছে বা এক্সিট পোল যেভাবে হয়তো হয়েছে সেটা কিন্তু ঠিক লাইনসে হয়নি। এবার এটা একটা হিউম্যান জিনিস, একটা হিউম্যান মেকানিজম। মানুষ যখন কিছু করে সেটা আইদার ঠিক হয় নইলে ভুল হয়, মধ্যখানে কিছু গ্রে এরিয়া হয় না, আইদার ব্ল্যাক নইলে হোয়াইট। এক্সিট পোলটা, ওপিনিয়ন পোলটাও এরকম। তারপরে সাম্প্রতিককালে যখন আমরা এই হরিয়ানার ইলেকশনটা দেখলাম, সেখানেও কিন্তু একাধিক ওপিনিয়ন পোল তারা কিন্তু দাবি করেছিলেন যে কংগ্রেসেরই সরকার আসছে, কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পারিনি। কিন্তু তাই বলে কি বলা যাবে যে সব ওপিনিয়ন পোলই ভুল জিনিসটাকে করছে? কারণ তাহলে আন্ধ্রপ্রদেশ বলো, তেলেঙ্গানা বলো, এই যে ইলেকশনগুলো হয়েছিল সেখানে কিন্তু মেজরিটি ওপিনিয়ন পোলস যে লাইনসে বলেছিল সেখানে সেটাই দেখা গেছে। তো এটা রিজন টু রিজন, প্রসেস টু প্রসেস ভ্যারি করে। আর যেহেতু এটা একটা হিউম্যান টাস্ক, হিউম্যান টু এরিস জাজমেন্ট আমরা বলি, মানুষ মাত্রই ভুল। এবার সেটা কতটা ভুল সেটাই হচ্ছে প্রশ্ন। এবার এর মধ্যে এই দুটো বিধানসভার ইলেকশন, একটা হচ্ছে মহারাষ্ট্র কিন্তু এই মুহূর্তে একেবারে নজর বলা যেতে পারে মহারাষ্ট্র, এবং তার পাশাপাশি তোমার হেমন্ত সোরেনের দিকে, ঝাড়খণ্ডের দিকে। তার মানে এবার মহারাষ্ট্রের দিকে তাহলে গেম প্ল্যানটা কোন দিকে যাচ্ছে? কারণ মহারাষ্ট্রে কোথাও গিয়ে কেউ বলছে না বিজেপি স্বমহিমায় ফিরছে, কোথাও শিবসেনা, মানে বিভিন্ন কিছু কিন্তু দেখা যাচ্ছে, একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। মহারাষ্ট্রের যদি আমরা দেখি ওপিনিয়ন পোলস যে কটাই দেখা যাচ্ছে, মেজরিটি ওপিনিয়ন পোলস কিন্তু একটা হাং অ্যাসেম্বলির দিকে কিন্তু ইঙ্গিত করছে। মহারাষ্ট্রে 288 খানা সিট আছে, আমাদের দর্শকদের বলে দিই। মহারাষ্ট্রে একটা বিধানসভাও আছে, একটা বিধান পরিষদও আছে, কিন্তু বিধান পরিষদের তো আমরা যেরকমটা জানি মানে পাবলিক ভোটিং হয় না, এমএলএসরা ভোট দেয়। এবার মহারাষ্ট্রে 288 খানা সিট আছে, 145 হচ্ছে ম্যাজিক ফিগার। আর এইবার যেইভাবে এই ইউনিটগুলো মানে মহায়ুতি আর মহাবিকাশ আগাড়ি হচ্ছে কংগ্রেস, শিবসেনা উদ্ধব ঠাকরের শিবসেনা, আর শরদ পাওয়ারের
এনসিপি, আর উল্টো দিকে মহায়ুতি মানে বিজেপি, একনাথ শিন্ডের শিবসেনা, আর অজিত পাওয়ারের এনসিপি, এই দুটোর মধ্যে যেই লড়াইটা হচ্ছে, এখানে কিন্তু কেউ একা 150টা সিটে কিন্তু লড়াই করছে না। এটার মানেটাই হচ্ছে যে কোনো একটা পার্টি, সিঙ্গেল লার্জেস্ট পার্টি হলেও সে কিন্তু নিজের দমে একা সরকার করতে পারবে না। 2019-এও যে ইলেকশনটা আমরা দেখেছিলাম সেখানেও কিন্তু বিজেপি আর পুরো যেটা ইউনিফাইড শিবসেনা, তখন শিবসেনার ডিভিশন হয়নি, তারা কিন্তু পুরোপুরি এক না হয়ে লড়েছিল, হিজিস হুজুস লড়েছিল। তারপরে তাদের যা রেজাল্ট এসেছিল সেখানে তো সরকার একসাথে তো তারা সরকার বানালো না। এইবার যদি সরকার যাকেই বানাতে হবে তাকে কিন্তু এই কোয়েলিশনের সরকারই বানাতে হবে, তার মানে আইদার মহাজুতি নইলে মহাবিকাশ আঘাড়ি। এবার একা কোনো কারোর সরকার কিন্তু এবার হচ্ছে না। এবার যদি আমরা ঝাড়খণ্ডের কথা বলি, ঝাড়খণ্ডে একটা মিক্স দেখাচ্ছে, কিছু কিছু ওপিনিয়ন পোল বলছে যে হেমন্ত সোরেন হয়তো, কিন্তু কোথাও গিয়ে হেমন্ত সোরেনকে এতখানি ভোগান্তির শিকার হতে হয়েছে আমরা জানি ভোটের আগে, কারণ আর্থিক দুর্নীতিতে তাকে গ্রেপ্তার হওয়া, এত কিছুর পরেও হেমন্ত সোরেনের দিকেই কি কোথাও গিয়ে দলটা ভারী হচ্ছে না? কোথাও গিয়ে এক্সিট পোল কি সেটাই দেখাচ্ছে না? দেখো ওখানকার ওপিনিয়ন পোলস যেগুলো দেখাচ্ছে, যেরকমটা আমি বলছিলাম যে ওখানে কিন্তু এখনো হেমন্ত সোরেনের একটা পপুলারিটি দেখা যাচ্ছে। ওর ওয়াইফ এসছে কল্পনা সোরেনের একটা ভালো পপুলারিটি দেখা যাচ্ছে। অ্যান্টি ইনকাম্বেন্সি থাকলেও যেই স্কিমগুলো হেমন্ত সোরেন বিগত কিছুদিনে শুরু করেছে, যেরকম 1000 টাকার মতো দিচ্ছে তারা মহিলাদেরকে, এই লক্ষ্মীর ভান্ডার টাইপের একটা স্কিম, এইগুলো কতটা আন্ডার কারেন্টে পারফর্ম করবে, মানুষ মহিলা কতটা ভোট পারফর্ম করবে সেটা কিন্তু দেখতে হবে। বিজেপি কিন্তু আপ্রাণ চেষ্টা করছে, যেইভাবে ওখানে শিবরাজ সিং চৌহান থেকে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ এরা ক্যাম্পেইন করেছে, এটাই বলে যে মানে ঝাড়খণ্ড যদিও পাখির চোখ একেবারে করা হয়েছিল, তো নিশ্চয়ই সব সময় এটা বুঝতে হবে যে মহারাষ্ট্র খুবই ইম্পর্টেন্ট, কিন্তু ঝাড়খণ্ডও ইম্পর্টেন্ট। দেখো আর যেইভাবে এই মুহূর্তে বিজেপি চলছে, তাদের কাছে ওই কোনো মানে বলতে গেলে চয়েসের জায়গা নয়, এবং প্রত্যেকটা জায়গা ভীষণ ইম্পর্টেন্ট। ইলেকশনও কিন্তু ছোট ইলেকশন না, বিজেপি গোস ফর দ্য কিল। বিজেপি কিন্তু ভাই একটা হারলাম পরেরটা জিতবো, ওই লজিকে বিজেপি কিন্তু যায় না, যেভাবে বিজেপি এখন ফাংশন করে। আর বিজেপি কেও দেখাতে হবে করে যে এখানে তাদের পারফরমেন্স বেটার হয়েছে। 5 বছর আগে তারা সরকার বানাতে পারেনি, হেমন্ত সোরেনের উপরে প্রচুর অ্যালিগেশন ছিল, তাকে অ্যারেস্ট করা হলো। তারপরে যদি মানুষ হেমন্ত সোরেনের দিকে ভোট দেয় তাহলে বুঝতে হবে যে ওখানে বিজেপির কিন্তু পারফরমেন্স মানে পপুলারিটিটা অনেকটাই কম। এবার কে কটা যেতে সেটা দেখতে হবে। 42টা সিট লাগবে ওখানে সরকার বানানোর জন্য। ওইখানেও তুমি যদি দেখো বিজেপি একা 63 খানা সিটে লড়েছে, বাকি হচ্ছে আজসু বলে একটা পার্টি আছে, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন, আর তার সাথে চাম্পাই সোরেন তো বিজেপি জয়েন করলো, আর তার সাথে একটা দুটো ইন্ডিপেন্ডেন্ট এরকম ছোট ছোট জেডিইউ আছে, এরা মিলে কিন্তু টোটাল 81 খানা সিটে কিন্তু তারা লড়ছে, 82 সরি। এবার মজার বিষয়টা হচ্ছে বিজেপি যদি একা 45 বা 42টা সিট পেয়ে যায় তাহলে কিন্তু বিজেপি নিজের দমে ওখানে সরকার বানাতে পারবে, কিন্তু হেমন্ত সোরেন 43টা সিটে লড়ছে। তার মানে হেমন্ত সোরেনের একা মানে জেএমএম এর সরকার বানানোর জন্য, ইন্ডিয়া অ্যালায়েন্সের বলছি না, আমি শুধু বলছি হেমন্ত সোরেনের এই জেএমএম এর সরকার বানানোর জন্য এই 43 এর মধ্যে 42টা সিট কিন্তু হেমন্ত সোরেনকে জিততে হবে, যেটা বলা যায় না জিততেই পারে, আবার যথেষ্ট চ্যালেঞ্জিং, এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। মানে স্ট্রাইক রেটটাই 99.99, একটা সিটে হারতে পারবে, বাকি সবকটাতে জিততে হবে। তাছাড়া কংগ্রেস 30টা সিটে লড়ছে, এরা 43টা সিটে লড়ছে, যে আরজেডি আছে, সিপিআইএমএল আছে। আগের বারও যেরকম ওদের মানে সবাই মিলে একটা সরকার হয়েছিল ইন্ডিয়া অ্যালায়েন্সের, এবার দেখতে হবে যে কে এবারে কোন দিকে যাচ্ছে। যদিও এবারে লোকসভা ভোটের যখন ফলাফল হয় তারপর থেকে বিজেপিকে কিন্তু অনেকটা মেপে চুপে আমরা চলতে দেখেছি, কারণ লোকসভা ভোটের যে ফলাফল সেটা হয়তো বিজেপির কাছে ওই এক্সপেকটেশনই ছিল না, তারা আরো বেশি আশা করেছিলেন। এবং সেখানকার পর থেকে আমরা দেখেছি, যদিও আমরা যদি 2021টা আমাদের রাজ্যের কথা মনে করি, সেই সময়ও বিজেপি মোটামুটি এখানে পুরো ঘাঁটি গেড়ে বসে থাকা যাকে বলা যায়, কারণ প্রতিদিনই কোনো না কোনো হেভিওয়েট নেতারা আসছেন, তারা আলোচনা করছেন, তারা সভা করছেন এবং স্ট্র্যাটেজি রেডি করছেন। কিন্তু এই লোকসভা ভোটের পরও কিন্তু সেইভাবে বিজেপিকে আবার সেই পুরনো একটা দমে দেখা গেল, কোথাও গিয়ে কনফিডেন্ট অবশ্যই, কিন্তু লড়তে হবে সেই বিষয়টাও কিন্তু দেখা গেছে। পুরোপুরি যেটা তুমি বললে একদমই ঠিক। আর যেটা আমি বললাম যে বিজেপি যেভাবে ফাংশন করে, বিজেপি কিন্তু কোনো ইলেকশনকেই, সেটা পুডুচেরির ইউনিয়ন টেরিটরির ইলেকশন হোক
কি একটা ছোট একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইলেকশন হোক, বিজেপি কিন্তু গোসদ থিওরিতে বিশ্বাস করে। বিজেপির কাছে আগে যেটা হয়ে গেছে জিতেছি হেরেছি, এই যেটা আমার টাস্ক, এটাকে কিন্তু আমাকে পারফর্ম করতে হবে। এরকম ভাবেই অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এরা কিন্তু পারফর্ম করে। লোকসভাটা পুরোপুরি লড়া হয়েছিল নরেন্দ্র মোদীর ফেসের উপরে। সেইখানে যেইগুলো মানে বলা হয়েছিল যে 400-র উপরে হবে, তার মানে এটা পুরোপুরি কিন্তু নরেন্দ্র মোদীকে মানে সামনে রেখে তাকে কিন্তু ইলেকশনটা লড়া হয়। তারপরে যে রেজাল্টটা আসে না, সেটাতে সরকার তো বানানো হয়, প্রধানমন্ত্রীও নরেন্দ্র মোদী হলেন, কিন্তু অনেকেরই এটা দাবি ছিল যে তাহলে কি বিজেপির যে কারিজমাটা ছিল বা নরেন্দ্র মোদীর যে কারিজমাটা ছিল সেটা কি ডিপ করছে, সেটা কিন্তু বিশাল বড় প্রশ্ন কিন্তু হয়ে উঠেছিল। এবার তারপরে আমরা দেখলাম যে হরিয়ানাটা সেভিং গ্রেস ছিল, যে হরিয়ানাতে হুট করে একটা মেজরিটিতে জায়গা তৈরি করে নেওয়া। এবার দেখো, ওরা সব বিজেপি সব ভিক্টরি কিন্তু মানে ফাইনাল ক্রেডিট নরেন্দ্র মোদীকে দেয়, ওটা একটা হাইরার্কি মেনটেন করে করা পার্টি। কিন্তু সেখানেও এটাও মানতে হবে যে নিচের লেভেলে যারা বুথ ওয়ার্কার বা যারা লোকাল লিডারশিপ, তাদেরও কিন্তু একটা বিশাল বড় এফার্ট কিন্তু রয়েছিল, যদি আমরা হরিয়ানার কথা বলি। এবার তারপরে দেখতে হবে যে এই যে ইলেকশন, যে দুটো খুবই হাই পেস্ট ব্যাটেল, আর মহারাষ্ট্র কিন্তু ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, গ্ল্যাম ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আর মহারাষ্ট্র কেউ হাতছাড়া করতে চায় না। কিন্তু মহারাষ্ট্রটা ঝাড়খণ্ড যদিও একটা ওয়ান সাইডেড, যদি একটা আমরা একটা ইলেকশন রেজাল্ট পাই, মহারাষ্ট্রটা কিন্তু একটু ডাইসি হতে পারে, হাঙ্গের দিকে যেতে পারে। তার একটাই কারণ, কেউ এমন একটা ফিগারে লড়েনি, যেরকমটা আমি বললাম যে সে নিজের দমে কিন্তু পুরো ইলেকশনটা লড়ছে না, মানে পুরো বের করে দিতে পারবে। একটা কোয়ালিশনই বানাতে হবে। আর একটাও বড় ফ্যাক্টর মহারাষ্ট্রতে কেন হাং বলছে, কারণ পাবলিক খুব কনফিউজড ওখানে, যতটা অনেক পোল অ্যানালিস্টরা বলে। কারণ যদি আমরা 2019-এ দেখি, আমরা দেখলাম সবাই নিজের মতো লড়লো। জেনারেলি কংগ্রেস আর এনসিপি, মানে শরদ পাওয়ারের যখন মানে টোটাল এনসিপি যেটা, সেটার কিন্তু স্ট্যান্ড পুরোপুরি অ্যান্টি বিজেপি, ইউপিএর পার্ট ছিল, সরকারেও ছিল। কিন্তু যখন রেজাল্ট বেরোলো হুট করে, তখন শিবসেনাকে বাদ দিয়ে কিন্তু ভোর 5:30 নাগাদ দেবেন্দ্র ফডনবিস আর অজিত পাওয়ার দুজনে মিলে গিয়ে শপথ নিয়ে নিল, দিয়ে ওরা একটা ক্যাবিনেট ডিক্লেয়ার করে দিল। কিন্তু সেই ক্যাবিনেট হলো না, কারণ লাস্টে এনসিপি মানে অজিত পাওয়ারকে বেরিয়ে যেতে হলো। তারপরে হলো এই কংগ্রেস, শিবসেনা আর এর এনসিপির সরকার। এবার মানুষ যেটা অনেকেই বলে, ইনফ্যাক্ট রাজ ঠাকুরেও বলেছিল একটা কিছুদিন আগে, আমি ওনার একটা প্রেস বিবৃতি শুনছিলাম, যে মহারাষ্ট্রের মানুষ কনফিউজড যে কে কোন দলে, আর আজকে যে জিতছে সে কালকে কোন দলে চলে যাবে, সেটা নিয়ে কিন্তু মানুষ খুবই কনফিউজ। যেটা 2019-এও রেজাল্টের পর মানুষ আরো কনফিউজড হলো, 22-এও দেখলো সেরকম একটা, তো 24-এ কি করে মানুষ মহারাষ্ট্রে, এটা কিন্তু দেখতে হবে। তার জন্য আমাদেরকে শনিবার অবধি অপেক্ষা করতেই হবে, কারণ শনিবার দিনকেই বোঝা যাবে যে মহারাষ্ট্রের মানুষ কাকে চাইছেন, পাশাপাশি ঝাড়খণ্ডের মানুষ কাকে চাইছেন। যদি মহারাষ্ট্র কোনোভাবেই হাতছাড়া কিন্তু কেউই করতে চায় না, কোনো দলই চায় না, তাই সেখানে দাঁড়িয়ে ভোটের ফলাফল কি হয় সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। আপনাদেরও নজর থাকুক আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।